আসুন তাহলে আজকের গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে ফিরে আসছি। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ, সঙ্গে রয়েছে শারমিন। মানুষের শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। তারা শুধু শরীর বদলায়, এক শরীর থেকে আরেক শরীর। কখনো বৃদ্ধ থেকে শিশুতে, কখনো তরুণ থেকে শিশুতে, কখনো বা শিশু থেকে শিশুতে। মানুষের শরীরের মৃত্যু কখন হবে তা কেউ জানে না। মৃত্যুর পর কোথায় যাবে, কি হবে তাও জানে না। এক অনিশ্চয়তাপূর্ণ জীবন নিয়ে মানুষ এগিয়ে যায় অনিশ্চয়তারই দিকে। কিন্তু আত্মা জানে তার পরিণাম, সে জানে তার মৃত্যু নেই। কোনো এক শরীর অপেক্ষা করছে তার জন্য, কিন্তু ঠিক কোন শরীর তা সে জানে না। তা ঠিক করার অধিকার তার নেই। কিন্তু যখন কোনো আত্মা তার অধিকার অনধিকারের দেয়াল ভেঙে দিয়ে নিজেই ঠিক করে নেয় কোনো শরীর, তখনই মানুষ পরিচিত হয় অশরীরের সাথে, যে অশরীরী ধোঁয়াশা আর কুয়াশাচ্ছন্ন। তার অস্তিত্ব কেবল শিহরণ করা অনুভূতি জাগাতে পারে। কখনো কখনো এর চেয়েও বেশি, অনেক বেশি কিছু করতে পারে, যা মানুষ ভাবতেও পারে না। আজকের গল্পের অক্ষর বৃক্ষে বেড়ে ওঠা মেয়েটার নামের সাথে তার চলন বলন একেবারেই খাপে খাপে মিলে যায়। ওর নামটা রেখেছিল ওর দাদাভাই। যদিও দাদাভাই ভবিষ্যৎ দেখতে পায় না, কিন্তু ফড়িংয়ের ব্যাপারে যেন ভবিষ্যৎ দেখেই নামটা রেখেছিল। ফড়িংয়ের মতোই টিড়িং বিড়িং করাতে একেবারেই বিরাম নেই তার। স্থির কথাটার সাথে যেন আজন্ম শত্রুতা, চঞ্চলতার সাথে দোস্তি নিয়ে জন্মেছিল সে। বয়স 20, বাইরে থেকে পড়াশোনা করে ফিরেছে কিছুদিন হলো। এখানে এসে ভার্সিটিতে ভর্তি হয়েছে বাকি পড়াশোনা শেষ করতে। অবশ্য ওখানেই পুরোটা করতে চেয়েছিল, কিন্তু বাবা হঠাৎ মারা যাওয়াতে মা একদম একা হয়ে যায়। তাই তাকে দ্রুত ফিরে আসতে হলো। ফেরার কিছুদিন পরেই ছোটবেলার বন্ধু সাফওয়ানের সাথে আকস্মিক দেখা হয়েছে শপিং মলে। সাফওয়ান তাকে না চিনলেও সে ঠিক চিনে ফেলেছে। আর এই মুহূর্তে ফড়িং তার মোটা ফ্রেমের চশমা ভেদ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ান? জি, আমাকে বলছেন? ওরে কেউ আমাকে ধর, আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি। তুই এত ভদ্র হলি কেমনে? এক্সকিউজ মি? আর একটু ভদ্র হয়ে বল না, আই এম এনজয়িং। আপনি কি ফাজলামো শুরু করেছেন? আরে বাপরে, কি পার্সোনালিটি গজাইছে তোর। আমার মতো একটা অ্যাট্রাকটিভ মেয়েকে ছেড়ে দিচ্ছিস। আই জাস্ট লাভ ইউ। এখন কিন্তু আপনি অতিরিক্ত করছেন। চিনি না জানি না গায়ে পড়ে এসে উল্টাপাল্টা কথা বলছেন। কে আপনি? তুই সত্যিই চিনিস নাই? না, আমার কি আপনাকে চেনার কথা? সত্যিই চিনিস না ডাম্বু? না। হেই ওয়েট 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 ওয়েট, কি বললেন আপনি? ডাম্বু মানে তুই ফড়িং, মানে ডুম্বু তুই? হ্যাঁ, কেমন বোকা বানালাম বল? তুই কবে ফিরেছিস? আর কোনো খোঁজ খবর নাই। তোকে যে কত খুঁজেছি, কোনোভাবে কোথাও পাইনি। আর তুই এত বড় হয়ে গেছিস, একেবারে চেঞ্জ হয়ে গেছিস। আমি তো চিনতেই পারিনি। চেঞ্জ হয়েছি, কিন্তু তোর মতো ভুলে যাইনি। আমি ভুলে যাব তোকে? তুই ভাবলি কি করে? তুই নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখ, চেনা যায় তোকে? আগে সেই নাকবোচা ছিচকাদুনের ডুম্বুর সাথে মিল আছে কোনো? তাহলে আমি চিনবো কি করে? থাক, হয়েছে। আচ্ছা, তুই এত ভদ্র বলি কিভাবে বলতো? প্রেম টেম করিস নাকি? হ্যাঁ, আমার মতো ডাম্বুর সাথে প্রেম করবে কে? তাও ঠিক। কি বললি? জাস্ট কিডিং। চল বাসায় চল। বাসায়? হ্যাঁ চল চল। আন্টির সাথেও তো অনেকদিন দেখা হয় না। চল চল চল। ছোটবেলার বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হয়ে ফড়িং একেবারে আনন্দে আত্মহারা। সাফওয়ানের তো আনন্দের সীমাই নেই। সাফওয়ান অনেক খোঁজাখুঁজি করেছে তাকে, কিন্তু পায়নি। সেই ছোটবেলার স্মৃতিগুলো সময়ের সাথে সাথে সাফওয়ানের মনে গেঁথে গেছে গাঢ়ভাবে। সেই ছোটবেলার ডুম্বুর সাথে সেসব খুনসুটি যে কখন ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়েছে সাফওয়ান নিজেও জানে না। আজ অনেকদিন পর ওকে দেখে নিজের মনের কথাগুলো যেন আকার হয়ে ভেসে উঠেছে
সাফওয়ানের সামনে। তবে এসবের কিছু ফড়িংকে বলেনি সে, দেখাই তো হলো মাত্র, ধীরে ধীরে বলবে হয়তো। আপাতত ফড়িং তার সাথে সাথে আছে, এতেই সে খুশি। আর ফড়িংও হয়তো মনে মনে ভালোবাসে সাফওয়ানকে, কিন্তু সেও কিছু বলতে চায় না। ফড়িংদের বাসায় এখন প্রায় আসে সাফওয়ান। ফড়িং এর মাও সাফওয়ানকে বেশ পছন্দ করে। তেমনি একদিন দুপুরের দিকে সাফওয়ান গেল ফড়িং এর বাসায়। আচ্ছা সাফওয়ান, তুই এত কিছু রেখে সাংবাদিক হতে গেলি কেন? আরে আমিও ভাবিনি যে জীবন এমন কিছু করব, কিভাবে কিভাবে যেন হয়ে গেল। সাংবাদিক হওয়াতে আমার সুবিধেই হলো। কি কি বললি? কই কিছু বলে নাই তো। না না না, কি বলতেছিলি বল। কই রে তোরা, আয় খেতে আয়। আসছি মা। আয় চল 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 চল। আরে ফড়িং শোন, না বললে কিন্তু আমি খেতে যাব না। তাহলে না খেয়ে থাক। ওকে, খাবো না, যা। ডাম্বু, তুই খাবি না? না। ঠিক তো ডাম্বু? কথা বলিস না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে আসি তারপর বলছি। প্রমিস? প্রমিস। এখন চল। সাফওয়ান, তোমার সাংবাদিকতা কেমন চলে? হ্যাঁ আন্টি, ভালো। আজ একটা নতুন কেস আসলো, একটু পরে যাব। এসব কাজ তো রিস্কি বাবা, একটু খেয়াল রেখো। না আন্টি, সমস্যা নেই। আর লাইফে একটু আধটুকু তো রিস্ক নেওয়াই লাগে। বয়সটাই তো এমন বাবা, এই বয়সে রক্ত গরম থাকে, সেই জন্যই বলছি সাবধানে চলো। এখন বড় হয়েছো, নিজেদের ভালো নিজেরাই বোঝো। জি আন্টি, আমি সাবধানে চলবো, সমস্যা নেই। সমস্যা আরো থাকবে না যদি আমি তোর সাথে থাকি। মানে? মানে আমি তোর সাথে সাথে যাবো। তোর ওসবে যাওয়ার কোনো দরকার নেই। খবরদার সাফওয়ান, ও যতই বায়না করুক ওসবে নিয়ে যেও না। মেয়েটা ছাড়া আর কেউ নেই আমার। ওর কিছু একটা হয়ে গেলে। হ্যাঁ, আপনি আন্টি একদম টেনশন করবেন না, ও যতই বলুক আমি নিলে না। সাফওয়ানের পড়াশোনা এখনো শেষ হয়নি। পড়াশোনার পাশাপাশি সে সাংবাদিকতা করছে। মূলত সাংবাদিকতা শুরু করেছে শখ থেকে। হঠাৎ মাথায় চাপলো সাংবাদিকতা করবে, ব্যাস শুরু করে দিল। অবশ্য সাফওয়ানের পরিবারের আর্থিক অবস্থা ভালো, ঢাকায় নিজেদের বাড়ি আছে কয়েকটা। ওর বাবা মা ওকে মানাই করেছিল এসব করতে, শত হলো একটাই ছেলে। মা বাবার একেবারে চোখের মনি, তাই সাফওয়ানের জেদের সাথে টিকে থাকতে পারেনি তারা। শেষ পর্যন্ত সে সাংবাদিকতায় যোগ দিয়েই দিল। তবে তার সাংবাদিকতা নিয়ে ফড়িং কেন এত খুশি হচ্ছে সেটাই ভেবে পাচ্ছে না সাফওয়ান। খাওয়া দাওয়া শেষ করে সাফওয়ান জেকে বসলো ফড়িং এর ধারে। তাকে জানতেই হবে ফড়িং কি ভাবছে মনে মনে। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, এবার বল কি বলবি। বলছি, শোন, কাল থেকে যখনই তুই কোনো মার্ডার কিংবা ডেড বডি রিপোর্ট করতে যাবি আমাকে অবশ্যই সাথে নিবি। আমার তো মাথা নষ্ট হয়েছে যে তোর সাথে নিয়ে যাব। লাস্ট দেখছিস জীবনে, মাথা ঘুরে পড়ে থাকবি তখন তোকে কে টানাটানি করবে। তুই নিয়ে যাবি কিনা বল। আচ্ছা, কিন্তু কেন সেটা বলবি তো? দাঁড়া, তোকে কিছু জিনিস দেখাই। এসব কি? ভেতরে আরো আছে বস, দেখ দেখ। এসবের মানে কি? এসব ছবি তুই পেলি কোথায়? এই যে এই ছবিটা, এইটাতে যে বাচ্চাটা দেখছিস, এই বাচ্চাটাকে তার মা নিজে খুন করেছিল বালিশ চাপা দিয়ে। লাশটা ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। দেখতে পাচ্ছিস না লাশের চোখ মুখ কেমন সাদা হয়ে আছে? হোলি ক্র্যাপ! আরো আছে, এই যে এই ছবিটা, কি যে কাহিনী করে তুলেছিলাম। পুলিশ কিছুতেই ঢুকতে দেবে না। শহরের অনেক বড় বিজনেসম্যান ছিল তো, সবাই খুব সিরিয়াস ছিল। শেষ পর্যন্ত না পেরে যে বাড়িটাতে খুন হয়েছে তার অপোজিটের বাসায় গিয়ে সেই বাসায় লোকজনকে কনভিন্স করে তারপর তাদের বাসার জানালা দিয়ে ছবিটা তুলেছি। তুই ওখানে গিয়ে এসব করতি? মানে এসব ছবি তুই তুলছিস? আরো আছে, এই যে দেখ, টুকরো টুকরো দেখছিস? এখানে কিন্তু একটা মানুষ না, এখানে দুইটা মানুষ, কিন্তু মাথা একটা।
কেন জানিস? কারণ আরেকটা মাথা খুঁজেই পাওয়া যায়নি। কি বিভৎস দেখেছিস? ইস, ছবি তুলতে গিয়ে আমার গা গুলিয়ে উঠেছিল। আর কি যে বিচ্ছিরি গন্ধ। তোকে এসব ছবি তুলতে দিয়েছে পুলিশ? আরে না, এভাবে দেয় নাকি? ইনিয়ে বিনিয়ে কনভিন্স করে, কখনো চুরি করে, ওসব বাদ দে। ছোটবেলায় গলায় ক্যামেরা নিয়ে ঘুরতি, তোর যে ছবি তোলার শখ ছিল সেটা জানতাম, কিন্তু এত ভয়ঙ্কর শখ যে জাগবে তা জানতাম না। তবে একটা কথা আগেই বলে দিই, এটা বাংলাদেশ, এখানে এসব চলবে না। এসব চিন্তা মাথায় আনবি না। সেই জন্যই তো তোর সাথে যাব। আমি জানি এখানে এসব একা একা করলে ঝামেলায় পড়বো, তাই তুই আমাকে হেল্প করবি। আমি জীবনেও না। তুই যদি আমাকে হেল্প না করিস তাহলে আমি একা একাই যাব, সেটা নিশ্চয়ই খুব ভালো হবে না? ডুম্বু প্লিজ এসব মাথা আনিস না, এমন কিছু করিস না। তোর যদি কিছু হয় তাহলে বল, নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। হ্যাপি? আই লাভ ইউ ডাম্বু। মি টু। কিছু বললে? ইয়ে মানে না, কই কিছু বলিনি তো। আজ যাই তাহলে, কাল দেখা হবে। ওকে, বাই। হ্যালো। আমি। ও ডুম্বু, বল। এটা আবার কার নাম্বার? আরে বাদ দে কার নাম্বার, একটা দারুণ খবর আছে। কি খবর? আমি একটা বাড়ির খবর পেয়েছি, ওইটারে নাকি ভূত লীলা বলে। আসলে আর ওইদিকে ওখানে সত্যি হরর সব কাহিনী হয়। আমি রাস্তায় আছি, ফোনটা পাশে ফেলে এসেছি। তুই কি যাবি ডাম্বু? মানে কি ফরি, তুই একা একা ওখানে যাচ্ছিস কেন? তোকে আমি নিষেধ করেছিলাম না? তোকে যেখানে যেখানে যাওয়া দরকার আমি নিয়ে যাব, তারপর তুই একা কেন গেলি? গ্যাজানোর সময় নাই, তাড়াতাড়ি বল। তুই আসবি নাকি আমি একাই যাব ওখানে? ওখান থেকে এক পাও নড়বি না, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। তো তোকে নিষেধ করেছিলাম না? তুই আমার কথা শুনিস না কেন? হ্যাঁ, কই শুনি না? শুনি তো, নাহলে তোকে ফোনই দিতাম না। এসব আজগুবি জায়গার খবর কে দেয় তোকে? কে আবার দিবে? আমি নিজেই যত সাঁতরানির নাক কাটতে পারি। আরে ডুম্বু গাধি, যে সমস্ত জায়গার নাম এমন হয় ওই সমস্ত জায়গায় এরকম কিছুই থাকে না। গিয়ে দেখবি কোনো ভাঙাচোরা প্লাস্টার ওঠা একটা টিনের ঘরে, যেখানে অনেক বাচ্চা কাচ্চা পূর্ণ পরিবারের সবাই বসে টিভি সিরিয়াল দেখছে। তোর মাথা, তুই কিছুই জানিস না। এমন কিছু না থাকলে কি এরকম নাম রাখতো? হ্যাঁ, আর এমন ভূত বাংলো, ভূতের বাড়ি, ভূতের গলি এসব ঢাকার চিপায় চাপায় আছে। এটা বাংলাদেশ। কোনো কিছু নাম শুনলেই দৌড়ে যাওয়াটা নেহাত বোকামি ছাড়া আর কিচ্ছু না। আমিও আগে ভাবতাম ভূতের গলিতে হয়তো বা ভূত থাকে। একদিন সেই ভূতের গলিতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম, শেষ পর্যন্ত ওই এলাকার মানুষের কাছে আমার হাসির পাত্র হয়ে ফিরতে হলো। তার চেয়ে চল আমি তোকে ভূতের রেস্টুরেন্টে নিয়ে যাই, ওখানকার চাউমিনটা যা করে না। চল যাই। না, আমি ভূত ভেলায় যাব। আর আমি কি বলেছি আমি ভূত খুঁজতে যাচ্ছি? আমি নিজে এসবে বিলিভ করি না। আমার ছবি তুলতে ভালো লাগে, মানুষ, প্রকৃতি, সুন্দর দৃশ্য এসবের ছবি তোলে। আর আমি একটু অদ্ভুত, মানে যেসব দৃশ্যের মানুষ সচরাচর দেখতে চায় না, এড়িয়ে যায়, কিংবা বুঝতেছিস তো আমি কি টাইপের ছবির কথা বলছি। মানে ধর একটা গলা কাটা মানুষের ছবি, আমার সেটা তুলতে ভালো লাগে। এখানে তো ভূতের কিছুই নেই, আমার বিভৎস জিনিস ক্যামেরা বন্দি করতে ভালো লাগে। কথা বইলা বইলা আমার মাথাটা পুরো ধরাই দিছিস। নিজে যা ইচ্ছা তাই করবি, শুধু শুধু তোকে কনভিন্স করতে গিয়ে নিজে এতগুলো বাক্য বললাম। নিজের যেটা ইচ্ছা সেটাই করবি। ওঠ, গাড়িতে ওঠ, তোকে আজকে আমি ভূতের সাথে বিয়ে দিয়ে আসবো। এতগুলো ভালো ডাম্বু, চল চল চল, তাড়াতাড়ি চল। বাড়িটা আসলে আর খুব একটা ভেতরে নয়, তবে রাস্তা খুবই খারাপ। সাফওয়ান তো ভয় পাচ্ছিল যদি একবার গাড়ি আটকে যায় তাহলে কি হবে। অবশ্য ফড়িং এত কথা বলে যে ওর কথা শুনতে শুনতে সাফওয়ান ভুলেই যাচ্ছিল রাস্তার কথা। সাফওয়ান একটু কম কথা বলে, বেশি কথা তার ভালো লাগে না, কিন্তু এই মেয়েটার কথায় কখনোই বিরক্ত হয় না সাফওয়ান। যত শুনে ততই শুনতে ইচ্ছে করে। যাই হোক,
ভূত ভিলার সামনে এসে গাড়িটা থামলো। বাড়িটা খুব একটা বড় নয়, দেয়ালে শ্যাওলা ধরে গেছে, আশেপাশে আগাছায় ভরে গেছে। বাড়ির সামনে গিয়ে কলিং বেল চাপার সাথে সাথে একটা মোচওয়ালা লোক বেরিয়ে এলো। লোকটার চোখগুলো লাল, শরীর থেকে ভক ভক করে মদের গন্ধ আসছে। প্রথমে সে কিছুতেই বাড়িতে ঢুকতে দিতে রাজি হয়নি, তবে নেশাখোরদের দুর্বল করা খুবই সহজ। চকচকে 1000 টাকার নোটটা সাফওয়ান পকেট থেকে বের করার সাথে সাথে দরজা খুলে দিল সে। তুই কি বলেছিলি এসব নামের সাথে কোনো মিল নেই? দেখেছিস, বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন কেউ ঢোকেনি, কেমন নীরব সবকিছু। চল চল ভেতরে ঘরগুলোতে চল। ঘরে তো এন্টিক জিনিসপত্রে ভরা, দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন। এই যা, আমি তো আমার ক্যামেরাটা গাড়িতে রেখে আসলাম, প্লিজ একটু নিয়ে আয় না। একা থাকতে পারবি তো? ডাম্বো, আই এম নট এ চাইল্ড। আচ্ছা আচ্ছা থাম, আমি নিয়ে আসছি। কে কে ওখানে? ডাম্বো, তুই? ও ডাম্বো, তুই এইভাবে এসে কাঁধে হাত দেওয়ার মানে কি? আমি কি করলাম? আমি তো নর্মালি তোর কাঁধে হাত রাখলাম, আর তুই ওই ইঁদুরটার দিকে এমন ভাই তাকিয়েছিস কেন? মনে হইতেছে এখনই ভাইয়া খায় ফেলবি। আজার কথা ছাড়তো, ইঁদুরটা হুট করে এসে থালা বাসন সব ফেলে দেওয়া শুরু করছে, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। দে 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 ক্যামেরাটা দে। এই ডুম্বু, বল। এই এইখানে দেখ। কি হলো? আরে বাপরে, এইসব কি? এগুলো তো দেখে মনে হচ্ছে এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করতো। ডাম্বু, ওই কঙ্কালটা কি সত্যি মানুষের? দেখে তো তাই মনে হচ্ছে। দেখি শর্ত। হয়েছে, অনেক হয়েছে, এখন চল এখান থেকে, সন্ধ্যা হয়ে গেছে। চল, আজ ব্যাপক ছবি তুলেছি, বাসায় গিয়ে ছবিগুলো নিয়ে বসতে হবে। এরপর আর থেমে থাকেনি তারা। এক জায়গা থেকে আরেক জায়গা, এক শহর থেকে আরেক শহর উড়ে বেরিয়েছে তারা। যেখানে যত অদ্ভুত বিষয় আছে তার খবর পেতে দেরি, কিন্তু ফড়িংয়ে সেখানে পৌঁছে যেতে দেরি নেই। আর সাফওয়ান তো তাকে কোনোভাবে একা ছাড়বেই না। সাফওয়ানের এমন কোনো মার্ডার কিংবা এমন কোনো অদ্ভুত কেস নেই যেখানে ফড়িং যাবে না এবং ছবি তুলবে না। মানুষের বিভৎসতাকে যেন স্থির করে রাখতেই দুনিয়ার যাবতীয় আনন্দ পায় ফড়িং। কখনো খুব সিরিয়াস কোনো কেসে ছবি না তুলতে দিলে সাফওয়ানের চোখেও ধুলো দিয়ে কোন ফাঁকে কিভাবে যে ছবি তুলে ফেলে সাফওয়ান নিজেও বোঝে না। তবে সাফওয়ান এটা বোঝে, এই মেয়েটাকে অসম্ভব ভালোবেসে ফেলেছে সে। যাই হোক, এভাবে সময় যেতে যেতে একসময় যেন সময় থেমে গেল। যা হলো তা তারা দুজন কখনোই কল্পনাও করেনি। এই শোন, আজ একটু সমুদ্রের সাথে ওখানে গল্প গুজব করবি। এই ধর, কি কি করে, কিভাবে করে, আমার না খুব জানার ইচ্ছে। আমি যতবার মর্গে যাই আমার লেজ ধরে ধরে তুইও যাস। শম্ভুদা তো এখন আমার থেকে তোকেই ভালো ছিল। ঘুষ দিয়ে যেহেতু ছবি তুলতে পারিস, তাহলে এই সমস্ত প্রশ্ন তুই নিজেই করতে পারিস। তা পারি, কিন্তু বিষয়টা হচ্ছে সমুদ্র তাকালেই আমার কেমন জানি লাগে। লাল লাল চোখ, ইয়া বড় মুখ, কুচকানো ভ্রু, মনে হয় সবসময় যেন রেগেই থাকে। জানিস, বাইরের দেশের ডোমগুলো একদম এমন ভয়ঙ্কর না, একদম অন্য মানুষদের মতো। তাদের দেখে আলাদা করাই যায় না। মর্গগুলো এখানকার মতো এত জঘন্য না, একদম চকচকে তকতকে। আর আমাদের এখানে না বাবা, আমি কথা বলবো না। রেগে মেগে যদি আমাকে একটা ঝাড়ি মারে, আমি তো ওখানে অজ্ঞান হয়ে যাবো। ঠিক আছে, আমিই বলবো। শম্ভুদা আছো? আজ কি মনে করে দাদা? আজকে তো তেরা বেড়া কোনো লাশ আসে নাই। না, তেমন কিছু না। আজ নাকি একটা গুলি খাওয়া লাশ এসেছে, ওইটার রিপোর্ট করতে আসলাম। সাংবাদিক গুলাইন বাড়াই আজিব চিড়িয়া আছে। মারা মানুষের ছবি তুইলে কি যে শান্তি পায়, আর যারা বাইচে আছে তাদের কোনো খাবারই নাইকা।
মানুষ বাইচে থাকলে দাম থাকে না, মরলে দাম বাইরে যায়। কি আর করবো শম্ভুদা, মানুষগুলো এমনই। তবে মাঝে মাঝে আপনাকে দেখলে আমার অবাক লাগে, বড় অদ্ভুত মানুষ আপনি। আচ্ছা, মানুষ হয়ে মানুষ কাটতে হাত পা কাঁপে না আপনার? আমরা নিচু যাই, মাইনসে মনে করে আমাদের কোনো দয়া মায়া নাই। আরে মানুষ হইয়া কেউ কি আরেকটা মানুষরে কাটতে চায় না, কিন্তু কাটতে হয়, চিরতে হয়, সেলাই করতে হয়। আবার ওই হাসপাতালের দাদা আর দিদিকে পড়ানোর লাইগে লাশের কঙ্কাল বানাইতে হয়। কত লাশ এই হাতে কাটলাম, সেলাই করলাম। তা কই তোমার লাগে যিনি আছেন তিনি আছেন নাই? জি আমি আছি। কি গো দিদি, তুই দাদার পিছনে লুকে আছো কেনে? আমারে ডরাও। জি মানে না, ভয় পাই না, আমি আপনার কথা শুনছিলাম। লাশ কাটাই আমার ধর্ম। তোমরা জন্মাইছে মানুষের সেবা করার জন্য। আমার বাপ দাদা সবাই এই কামই করত, আমিও করি। ভয়টাই আমার লাগে না। ভয় পাইয়া কি হইবে? একদিন আমি মরলে আমারও এমনই হইবে। তবে জানো তো দাদা, যখন লাশগুলান কাটি ভগবানের কাছে হাত তুলে প্রার্থনা করি যেন আমি মরে গেলে আমারে মার্গে না আনা লাগে। চলেন দাদা, লাশটা দেখাই। কি রিপোর্ট নাকি করবেন গিয়া? আমি আবার লাশ কাটতে বসবে। একটারে শোয়াইয়া রাখছি ওষুধ দিয়া, বেশিক্ষণ থাকলে পচে যাইবে। যেই শৈলের এত যত্ন, মরলে তার 2 দিনও টিকায়া রাখুন যায় না, কইলে পচে গন্ধ বাইরে হইয়া যায়। তবু এই শৈল দিয়া কত বড়াই। মানুষ বড়াই আজীব চিড়িয়া, বড়াই আজীব, বড়াই আজীব। যাইত গেল বললে একই আজীব কারখানা। লোকটার কথা শুনে মায়া লাগলো, তাই না? আচ্ছা চল। আজকের গল্পটা খুবই অদ্ভুত। আজকের গল্প শুরুতেই আমরা দেখেছি ফরিং নামের একটি মেয়ে বাইরে পড়াশোনা করে দেশে ফিরে এসেছে তার মায়ের কাছে, এবং তার খুব ছোটবেলার এক বন্ধু, সাংবাদিক বন্ধু সাফওয়ানের সঙ্গে তার পরিচয় হয়, এবং সেখান থেকেই গল্প আস্তে আস্তে এগোতে থাকে। আমি বেশি কথা বলবো না, কারণ আজকে হাতে সময় কম, আমার মাঝখানে বেশি ফিরে এসে কথা বলাটা ঠিক হবে না। আমরা যেখানে শেষ করেছি সেটা হচ্ছে যে সাফওয়ানের সঙ্গে ফরিং বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তোলে এবং একবার হাজির হয় মর্গে। এই পর্যন্ত শুনেছি আমরা, তারপরে দেখি দ্বিতীয় পর্বে কি আছে। আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি। শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি শারমি। মানুষ আসলে খুবই অদ্ভুত। এত যত্ন করে গড়ে তোলা শরীরটা একদিন পচে গুলে মিশে যায়। মর্গে আসলেই প্রত্যেকবারই অ্যালকোহল, কার্বলিক অ্যাসিড আর মানুষ পচা গন্ধে ভেতরে সব উল্টে বেরিয়ে আসতে চায় ফড়িংয়ের। মর্গের ভেতরে এলেই কেমন যেন বিষণ্ণতা পেয়ে বসে তাকে। মর্গের ভেতরে কেমন একটা অসহ্য নীরবতা। ভেতরে ঢুকতেই লাশ কাটা টেবিলটা, সেখানে একটা লাশ শুয়ে রেখেছে শম্ভুলাল, পাশে লাশ কাটার যন্ত্রপাতি। এসব দেখে ভূত প্রেতে বিশ্বাস না করলেও ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে ফড়িংয়ের। সে যাই হোক, শম্ভুলাল গুলি করা লাশের ড্রয়ারটা খুলল। লাশের বুকে যেখানে গুলি লেগেছে সেই জায়গাটার আশেপাশে এখনো রক্ত জমে আছে।
শম্ভু এখনো লাশটা পোস্টমর্টমের জন্য রেডি করেনি, তাই রক্ত জামা কাপড় আগের মতোই আছে। ফরিং সবসময়ের মতো লাশের আগাগোড়া ছবি তোলা শুরু করলো, আর সাফওয়ান খুঁটিয়ে নাটিয়ে লাশের ডিটেইলস লিখছিল। ঠিক এমন সময় বাইরে থেকে ডাক এলো। শম্ভু, এই শম্ভু, আছো নাকি? আরে ওসি স্যার, আপনি লাশ তো দারোগা স্যারই নিয়ে আসে, আজ একেবারে আপনি নিজেই পয়সা গেছেন নাকি? চুপ থাকো, তুমি বেশি কথা বলো। এই লাশটা নামা ভ্যান থেকে। এত রাইতে আবার কার লাশ? না 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 না, লাশ নামানোর কোনো দরকার নাই, ওসব আমার অভ্যেস আছে, আমি নিজেই করতে পারবে। লাশ নামানোর থেকে সিলাই পর্যন্ত পুরাটা নিজে না করলে মজা নাই। তা লাশের কাগজপত্র কই? শম্ভু, একটু এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে। কোথা আবার কিসের? আচ্ছা চলেন। এই নাও শম্ভু, এই টাকাটা রাখো, এটা আপাতত অল্প কিছু, আরো পাবে। লাশটার খবর যেন কিছুতে কেউ না জানে, এখান থেকে গুম করে দাও। মামলাটা কি? লাশ কি মাইয়া না পুরুষ? মেয়ে। আর কিছু তোমার জানার দরকার নেই, যা বলছি তাই করো। যত টাকা লাগবে আমি দেব, কিন্তু কিছুতেই যেন ফাঁস না হয়। ठीक है, काम हो जाएगा। मानुष बड़े अजब चिड़िया আছে साहब, बहुत अजब चिड़िया। এই চলো। আপনারা এখন চলে যান, আমার বহুত কাম। নতুন লাশ নাকি? অনেক পুরনো লাশ মনে হচ্ছে, খুব বাজে গন্ধ ছড়িয়ে গেছে। লাশ কি পচে গেছে নাকি? কি কেস? মার্ডার? এই লাশের দিকে নজর দেওয়া যাইবে না, এইটা অন্য কেস, আপনারা যান। কেন? আমি সাংবাদিক, আমার সবকিছু জানার রাইট আছে। আপনি আজকাল বড্ড বেশি জানতে চান, এত জানা ভালো না দাদা, ভালোর জন্য বলছি, চলে যান। শম্ভুলালের চোখে মুখে কণ্ঠে কেমন যেন একটা অস্বাভাবিকতা ছিল। এসব দেখে সাফওয়ান আর কথা বাড়ালো না, কিন্তু লাশটার প্রতি তার কৌতূহল কাজ করছিল ভীষণ। লাশটা একটা সাদা কাপড়ে মোড়ানো ছিল, কিন্তু লাশের নিচের অংশ দিয়ে এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সাদা কাপড়ের নিচের অংশটা লাল হয়ে গেছে, আর সেই চুয়ে পড়া রক্ত থেকেও খুব বাজে দুর্গন্ধ আসছে। তবু লাশটা দেখে সাফওয়ানের মনে হচ্ছিল কি যেন একটা মায়া টানছে তাকে। যাই হোক, হঠাৎ করে পরিবেশটা কেমন যেন ভার হয়ে গেল, কেমন একটা অস্বস্তি লাগছিল সাফওয়ানের। সে ওখান থেকে ফড়িংকে নিয়ে বের হয়ে গেল। বের হওয়ার সময় তার মনে হলো কেউ যেন তাকে পেছন থেকে ডাকছে। আচ্ছা, ফড়িং এরও কি এমন কিছু মনে হচ্ছে? ওর চোখ মুখ যেন কেমন হয়ে আছে। গাড়িতে উঠে ফড়িং তার ক্যামেরার মেমোরি কার্ডটা ল্যাপটপে লাগালো এবং খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখতে লাগলো। কি দেখছে তা আর জিজ্ঞেস করলো না সাফওয়ান। ফড়িং এর বাড়ির সামনে এসে সাফওয়ান গাড়ি থামালো। ফড়িং কেমন সোজা নেমে গেল, সাফওয়ানকে বাই পর্যন্ত বলল না। সাফওয়ানও আর কিছু না বলে চলে গেল। তারও কেমন একটা অস্বস্তি লাগছে। আচ্ছা, ওই লাশটার মধ্যে কি কিছু ছিল? ওই লাশটা দেখার পর থেকে কি এমন হচ্ছে? সাফওয়ান কিছুই ঠাউর করতে পারছে না। এদিকে শম্ভুলাল সব কাজ ফেলে রেখে সেই মেয়েটার লাশ কিভাবে গুম করবে সেটা চিন্তা করতে লাগলো। রাইতে লাশ একখান ধরাইয়া দিয়া গেল, আবার নাকি ঘুম করতে হইবে। আমার আর কি, বড়া বড়া মানুষের বড়া বড়া ব্যাপার। আমার কাটনের কাম আমি কাটবো,
আগে একটু খাইয়ে নিতে হইবে। এবার কাজ শুরু করতে হইবে। মানুষ ভাই আজীব চিড়িয়া, বড়াই আজীব চিড়িয়া আছে। এবার শুরু হয়েছে। এইসব আমি আর দাঁড়াই না রে, দাঁড়াই না। কাটিস না রে, আর যন্ত্রণা দিস না। अजीब दुनिया, बड़ाई अजीब दुनिया। কষ্ট হচ্ছে রে, বড় কষ্ট হচ্ছে। आज मने है माल बेसी खावा हइसे। मेला मेला चिंता शीशा लाश काटार काज जल्दी शुरू करे दिते हইবে। কি গন্ধ মাইরি, কি কইরে মারছে কে জানে। কি বলে সারা বেলা কইরে ফেলেছে মেয়েটারে। বয়সটা বেশি মনে হইতাছে না, কার মায়ে কে জানে। আরেকটু খায়া রে। আমার তাতে কি, আমার খাম আমি করবে, কিন্তু এই লাশ আমি কেমনে ঘুম করবে। লাশের গন্ধা তো ছাড়াই যাইবে রে সারা জায়গায়। আগে লাশটারে টুকরা টুকরা করে ফেলি, তারপরে মেডিসিন দিয়ে कंकाल बनाए भूते फिरबे। अरे यार कंधा छाई देना। कौन तो रहते कौन आया? रुका सर, एक मिनट सर। अरे बाहर तो खेल ही नहीं रे, तो राइते मजाक करे के? कौन कौन हरामी का बच्चा रे? ऊपर थे क्या? अच्छा कोई गल ये क्या कंडा रास्ता घरेर कनाई की करे गেল? আরে রাস্তা কি যায় আছে আমার দিকে? না না না, আমি চোখে ভুল দেখতে আছে। আজ আসলেই বেশি খাওয়া হয়ে গেছে। हमारे बाप करा दे, हमारे हमारे बाप करा दे, बाप करा दे, हमारे बाप करा दे। শম্ভুলাল দেখল মর্গের কোনায় লাশটা বসেছিল এবং তার দিকে তাকিয়েছিল। সে চোখ দুটো থেকে রক্ত ঝরছিল। কয়েক সেকেন্ড এভাবে থাকার পর লাশটা ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছিল। সম্ভবত ভেবেছিল সে আজ মদ বেশি খাওয়ার ফলে এসব হচ্ছে, কিন্তু লাশটা যখন তার দিকে এগিয়ে আসছিল সে আর ঠিক থাকতে পারল না। লাশটা শরীরের নিচের অংশ থেকে তখনও রক্ত ঝরছিল এবং শম্ভুলাল এতক্ষণ লক্ষ্য করল লাশটার গলা কাটা ছিল,
কি যে বিভৎস চেহারা। ওটা যখন এগিয়ে আসছিল শম্ভু শুধু একটা কথা বলতে পেরেছিল, আমাকে মাফ করে দে, মাফ করে দে রে। এদিকে মর্গে থাকতে সাফওয়ান যখন শম্ভুলালের সাথে তর্ক করছিল, তখন ফড়িং চুরি করে লাশটার ছবি তুলেছিল। গাড়িতে উঠে ল্যাপটপে সে ওই ছবিগুলো দেখছিল। ওই ছবিগুলোতে কি যেন একটা আছে। বাসায় আসার পর থেকে সে স্থির থাকতে পারছে না, কোনো একটা শক্তি যেন তাকে টানছে। ফড়িং এর কেবল সন্দেহ হচ্ছে শম্ভুলালকে নিয়ে। তার অদ্ভুত আচরণ দেখে ফড়িং এর কেবল মনে হচ্ছে সে ওই লাশটার সাথে নিশ্চয়ই খারাপ কিছু করবে। আর কিছু ভাবতে পারল না ফড়িং। বাসায় এমনকি সাফওয়ানকেও কিছু না বলে বেরিয়ে গেল ফড়িং। বাসা থেকে মর্গ খুব একটা কাছে না, খুব একটা দূরেও না। বাইরে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সে কেন সেখানে যাচ্ছে সে নিজেও জানে না। সে একটা সিএনজি নিয়ে মর্গের দিকে এগোলো। মামা, আপনি কি তাড়াবেন? আমি আবার যাব একটু পরে। বৃষ্টির মধ্যে রাত হয়ে গেছে, আর তো সিএনজি পাবো না। যে না আপা, এইখানে একলা এত রাতে খাড়া থাকতে পারুম না। আমার টাকা পয়সা দিয়ে দেন, আমি যামুগা। আর আপনারা কই এত রাতে এদিকে না থেকে বাড়ি চলে যান। এই জায়গা ভালো না, লাশ খাইতে খুঁজতে ফালা এদিকে। আপনি যান গা। আপনার এত কথা বলতে হবে না, আপনি টাকা বুঝে পেয়েছেন, এবার যান আপনি। বৃষ্টি জোরাইতেছে, আমি ভালো লেগে কইতেছি যান গা আপা। এখানে থাকেন না, এখানে থাকেন না। শম্ভুদা, শম্ভুদা আছো? আমি ফড়িং। শম্ভুদা, শম্ভুদা, শম্ভুদা। মামা, 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 দাঁড়ান, দাঁড়ান প্লিজ, প্লিজ দাঁড়ান। এই যে, এই যে সিএনজি, সিএনজি, আমাকে প্লিজ 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 একটু নিয়ে যান, প্লিজ 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 প্লিজ, হেল্প 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 মি, প্লিজ somebody help me, প্লিজ 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 help me, help me. ফড়িং রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল। কোনো সিএনজি ড্রাইভার কিংবা গাড়িওয়ালা তাকে সাহায্য করলো না। ফড়িং তো জানে না, কিন্তু কেউ যদি সেই মুহূর্তে তাকে বলতো যতবারই সে কোনো গাড়ি অথবা সিএনজির কাছে সাহায্য চেয়েছে, ততবারই সেসব গাড়ি আর সিএনজি ড্রাইভার দেখেছে তার পেছনে কাফন পরা আরো একজন কেউ দাঁড়িয়ে আছে। সে অশরীরের চেহারা ভয়ঙ্করের শেষ সীমাও ছাড়িয়ে গেছে। তাহলে হয়তো ফড়িং বুঝতো কেন তাকে কেউ সাহায্য করেনি। যাই হোক, ফড়িং মর্গে গিয়ে দেখেছিল শম্ভুর নাড়ি ভুড়ি বের করা লাশটা তখনও মাটিতে পড়ে আছে। আর টেবিলের উপর কিংবা মর্গের কোথাও সেই মেয়েটার লাশটার চিহ্ন পর্যন্ত নেই। শম্ভুর লাশের অবস্থা দেখে বমির জোগাড় হয় ফড়িং এর। এসব সহ্য করতে না পেরে ছুটে বেরিয়ে যায় ফড়িং। অজ্ঞান অবস্থায় কতক্ষণ সে পড়েছিল সে নিজেও জানে না, কিন্তু পরবর্তীতে স্থানীয় কিছু সিএনজি ড্রাইভারের কাছে শোনা যায় যে ওই সময় যেই ওই দিক দিয়ে গিয়েছে সেই দেখেছে একটা মেয়ে পড়ে আছে এবং তার মাথার কাছে একটা সাদা কাফন পরা কিছু একটা বসে আছে, তাই কেউ তাকে তোলেনি। সকালে পুলিশের লোকেরা এসে তার জ্ঞান ফেরায় এবং তাকে বাড়ি পৌঁছে দেয়। গত রাতের কথা ফড়িং কাউকে কিচ্ছু বলে না এবং বিষয়টা সে ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনও সে জানে না তার সাথে করে এক অন্ধকার ছায়া সে ডেকে নিয়ে এসেছে তার জীবনে। হ্যালো, ডাম্বো, বল। একটা খারাপ নিউজ আছে রে। কি হয়েছে? শম্ভুদাকে কে যেন খুন করেছে মর্গে। কাল রাতে আমরা দেখে আসলাম না, আমরা আসার কিছুক্ষণ পরে নাকি খুন হয়েছে। আমার কি মনে হয় জানিস?
ওই যে লাশটা, ওইটার কোনো কাহিনী আছে নিশ্চয়ই। আমি যাচ্ছি ওখানে, তুই বের হ। না আমি যাব না, তুই যা। টুম্বু, তুই বলছিস যাবি না? আমি কি স্বপ্ন দেখছি? বলেছে না যাব না, আমাকে বিরক্ত করিস না তো, আমার ভালো লাগছে না। তোর কি শরীর খারাপ টুম্বু? আমি আসবো। আমি কি আসতে বলেছি তোকে? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, তুই তোর কাজে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে বলিস। আর শোন, কাল যে আমরা ঘটনার আগে ওখানে গিয়েছিলাম, এটা কারোর সাথে শেয়ার করিস না, শুধু শুধু ঝামেলা পড়বি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আচ্ছা, তুই শিওর তুই ঠিক আছিস ডুম্বু? তোর ভয়েসটা কেমন যেন শোনাচ্ছে। হ্যাঁ আমি ঠিক আছি, পরে কথা হবে, বাই। মোজাম্মেল, শম্ভু মনে হয় ইদানিং একটু বেশি খেত। হ্যাঁ স্যার, কিন্তু মনে হইতেছে না মৃত্যুর সাথে ওর খাওয়ার কোনো সম্পর্ক আছে। বমি নাইলে হার্ট অ্যাটাকে তো মরে নাই, কেউ ছুরি কাচি দিয়া পেট ঠাইরা দিছে। আর চোখ দেখে তো মনে হইতেছে মরার আগে ভয়ঙ্কর কিছু দেখছে। আরে মোজাম্মেল, চেপে যাও, এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করলে আমাদের চেয়ার নিয়ে টানাটানি পড়ে যাবে। আগে ভেতরে গিয়ে দেখো লাশটা কোথাও আছে কিনা। স্যার আমি আগে দেখে আসছি স্যার, ভেতরে ওই লাশ কেন? লাশের চিহ্নও নেই। যাক, বাঁচা গেল। এখন খবর ছড়ানোর আগেই হার্ট অ্যাটাক বলে শম্ভুর লাশটা একটা ব্যবস্থা করে ফেলো। ও এমনিতে সারাদিন মদের উপরই থাকতো, অতএব কেউ এটা নিয়ে ঘাটাঘাটি করবে না। একদিক দিয়ে ভালোই হলো, আমাদের ওই বিষয়টারও আর কোনো সাক্ষী রইল না। ওসি সাহেব, একটু কথা বলা যাবে? আপনাদের সাংবাদিকদের নিয়ে একই সমস্যা, দেখতেছেন একটা জরুরি কাজ করতেছে, এর মধ্যে এসে বিরক্ত করতেছেন। এই বলুন, কি বলবেন? এটাই তো আমাদের কাজ। আচ্ছা, শম্ভুলালের মার্ডারের ব্যাপারে কিছু বলবেন? মার্ডার? আপনাকে কে বললো মার্ডার? শম্ভু সারাদিন মদ টদ খেত, হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু আমি তো শুনেছি তার নাকি নারী ভুঁড়ি বের করা ছিল। দেখেন, যা শুনছেন ভুল শুনছেন। তার লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে, এটা একটা স্বাভাবিক হার্ট অ্যাটাকের মৃত্যু। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। এই মোজাম্মেল, চলো। কষ্ট হচ্ছে, খুব ভীষণ কষ্ট হচ্ছে রে। না 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 কি হচ্ছে? খারাপ স্বপ্ন দেখেছিস? ঘেমে টেমে কি অবস্থা, কি হচ্ছে বলতো? না কিছু না, আমাকে একটু পানি দাও তো। ইস, জগটাতেও পানি নেই। একটু দাঁড়া মা, আমি পানি নিয়ে আসছি। এই নে ফরিং, উঠে কি কম্পিউটারের সামনে বসতে হবে? ফরিং, এসব কি ছবি দেখছিস তুই? এগুলো কার ছবি? ছি ছি, কি ভয়ঙ্কর! এসব ছবি দেখতে নিষেধ করেছি না তোকে? বন্ধ কর, বন্ধ কর বলছি। মা, এই লাশটাকে সেদিন মর্গে নিয়ে এসেছিল, সেদিন রাতে সে মর্গের ডোম খুন হয়। এরপর এই লাশের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এসব ছবি তোর কাছে কি করে এলো? আমি সেদিন সাফওয়ানের সাথে একটা কাজে গিয়েছিলাম, তখন চুরি করে ছবিগুলো তুলেছি। কি বিভৎস ছবি! এসব ছবি তুই আর কোনোদিন দেখবি না।
এক্ষুনি ডিলিট কর, কর বলছি। নিশ্চয়ই কাল রাতে ওই ছবিগুলো দেখেছিস, এগুলো দেখেই বাজে বাজে স্বপ্ন দেখছিস। মা, পানিটা রেখে যাও তো, যা বুঝো না তা নিয়ে কথা বলো না। যা ইচ্ছে তাই কর, আমি আর কিচ্ছু বলবো না। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্পের দ্বিতীয় পর্ব। সময় হয়ে গেছে আমাদের রহস্য সমাধানের পর্বটি শুনবার। আসুন তাহলে দেরি না করে চলে যাই আজকের কুয়াশার শেষ পর্বে। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আপনার সাথে আছি শর্মী। মা চলে যাওয়ার পর ফরিন ছবিগুলো একে একে দেখছিল। পুরো বিষয়টা তার কাছে কেমন যেন রহস্যময় লাগছিল। এই লাশটা আসার পর থেকে শম্ভুর আচরণ এবং শম্ভুর মৃত্যু, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো লাশটার গায়েব হয়ে যাওয়া। কে এই মেয়েটা? কিভাবে হলো তার মৃত্যু? কারা আছে এই খুনের পেছনে? ফরিন ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। হঠাৎ ফরিনের কিবোর্ড মাউস দুটোই কাজ করা বন্ধ করে দিল। সে লক্ষ্য করলো তার কম্পিউটারের স্ক্রিনে ছবিগুলো একাই একের পর এক চেঞ্জ হচ্ছে, এবং এমন ভাবে চেঞ্জ হচ্ছে যেভাবে ছবিগুলো সাজানো ছিল না। প্রথমে মাথা, তারপর বুক, তারপর পা, এভাবে। ফরিন খুব অবাক হলো। সে কম্পিউটার বন্ধ করবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না কম্পিউটার। এই লাশটার সবচেয়ে বিভৎস জায়গাটা ছিল তার কাটা গলা। ঠিক ওই ছবিটাতে এসে আটকে গেল এবং একা একাই জুম হতে থাকলো। ফরিন প্রচন্ড ভয় পেয়ে গেল। ফরিন দেখল ধীরে ধীরে তার হাত নিয়ে হওয়া শুরু করেছে। এরপর ফরিন আর কিছুই বলতে পারে না। মোজাম্মেল, গাড়ি বের করতে বলো, আমি বাসায় যাব। জি স্যার। স্যার গাড়ি রেডি স্যার। মোজাম্মেল, তুমিও চলো। আজ তোমার ম্যাডাম ভালো রান্না করেছে, আজ আমার ওখানে ডিনার করবে। জি স্যার, চলেন স্যার। স্যার, শম্ভুর মার্ডারের বিষয়টা কিছু বুঝতে পারলাম না। কিভাবে যে কি হইল। আহা মোজাম্মেল, যা গেছে তা তো গেছেই। ওসব অতীত টেনে লাভ কি? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এসব মাথা থেকে বের করে দাও তো। কিন্তু স্যার, শম্ভু কি লাশটা চাপা দিয়েছিল? লাশ চাপা না দিলে লাশ কি গায়েব হয়ে গেছে? কি সব উল্টা পাল্টা কথা বলতেছো? না স্যার, আপনার একটা কথা বলা হয়নি। শম্ভুর পোস্টমর্টম রিপোর্টে ওর মরার যে সময় লিখছে, তাহলে আমরা ওইখান থেকে চলে আসার ঠিক 45 মিনিট পর। 45 মিনিটের মধ্যে, তা আবার ঝড় বৃষ্টির রাত্রে, সে কেমনে লাশ গুম করলো? আহা, লাশটা ওখানে নাই সেটাই বিষয়। এত বেশি ঘাটাঘাটি করো না তো। স্যার, ওইটা কি স্যার? কোনটা? ওই যে স্যার, লুকিং গ্লাসে থাকে দেখেন, ওই যে। কই? কি? স্যার, স্যার তাড়াতাড়ি, স্যার তাড়াতাড়ি গাড়ি চালান। ওইটা দৌড়ে আসতেছে গাড়ির পিছনে পিছনে। স্যার, স্যার তাড়াতাড়ি যান স্যার। কি হলোটা কি মোজাম্মেল? কই কাকে দেখছো তুমি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। স্যার, আমি নিজের চোখে দেখছি স্যার। একটা সাদা কাফন পরা আমাদের গাড়ির পিছনে দৌড়ে আসতেছে। বিশ্বাস করেন স্যার, আমার কথা বিশ্বাস করেন স্যার। তুমি ভুল দেখতেছো মোজাম্মেল। পিছনে থাকেন স্যার। কে? কে তুই? আমি ভুলে গেছিস? অসম্ভব, আমি ভুল দেখছি। মোজাম্মেল, মোজাম্মেল, এসব কি হচ্ছে? এর পরের দিন ওসি সোহাগের গলাকাটা লাশ পাওয়া যায়। মোজাম্মেল কোনো মতে সেখান থেকে পালায়। পুলিশ ও ওসি সোহাগের লাশ পোস্টমর্টমের জন্য পাঠায়।
মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যায়। মোজাম্মেলের বর্ণনা কেউ বিশ্বাস করে না। অবশেষে পুলিশ মোজাম্মেলকে কাস্টাডিতে নেয়। সাফওয়ান গিয়েছিল স্পটে রিপোর্ট করতে। হঠাৎ সাফওয়ানের চোখে পড়ল রাস্তার ধারে ওখানে একটা পায়েল পড়েছিল। সাফওয়ান খুব ভয় পেয়ে গেল। এই পায়েলটা সে খুব ভালো চেনে, এটা সে ফড়িংকে গিফট দিয়েছিল। সে সবার চোখ এড়িয়ে পায়েলটা তুলে নিল নিজের পকেটে। সাফওয়ান কোনোভাবেই ফড়িংকে কোনো ঝামেলায় ফেলতে চায় না। সাফওয়ান বেশ কিছুদিন ধরে ফড়িংকে ফোন দিচ্ছে, কিন্তু কোনোভাবেই তাকে পাচ্ছে না। ফোন, ফেসবুক সব বন্ধ করে রেখেছে ফড়িং। সাফওয়ান বেশ চিন্তায় পড়ে গেল, ফড়িং এর কিছু হয়েছে নাকি, আর ওর পায়েলটা ওখানেই বা গেল কিভাবে। দিক বিদিক না পেয়ে ফড়িং এর মায়ের কাছে ফোন করলো সাফওয়ান। হ্যালো আন্টি, আমি সাফওয়ান। হ্যাঁ সাফওয়ান, কেমন আছো বাবা? আমি নিজেই তোমাকে ফোন করতে চাচ্ছিলাম। কেন আন্টি, কোনো সমস্যা? আপনার কণ্ঠটা কেমন যেন লাগছে। হ্যাঁ বাবা, একটু টেনশনে আছি। কি হয়েছে আন্টি, বলেন তো। না মানে ফড়িং, ওকে নিয়ে একটু ঝামেলায় আছি। কি হয়েছে আন্টি ফড়িং এর? আমি আগেই বুঝেছিলাম নিশ্চয়ই ফড়িং এর কোনো একটা ঝামেলা হয়েছে। বেশ কিছুদিন ধরেই ও খুব অদ্ভুত আচরণ করছে। সারাদিন ঘরের আলো বন্ধ করে রাখে, আমার সাথে তো দেখাই করে না, কিছু খায়ও না। সারাদিন ঘরের দরজা বন্ধ করে রাখে। কিছুদিন আগেও দেখছিলাম ওর কম্পিউটারে কি সব বিচ্ছিরি ছবি দেখছে। বললো তোমার সাথে নাকি মর্গে গিয়েছিল, সেখানে চুরি করে ছবি তুলেছে। এরপর থেকে এমন করছে। ক্র্যাব, ওই মেয়েটার ছবি তুলেছিল? আমি নিষেধ করেছিলাম ওকে। নিষেধ তো আমিও করেছিলাম। ও কি শোনে কারো কথা? আমি কিছুই বুঝতে পারছি না বাবা। আপনি আন্টি কোনো টেনশন নেবেন না, আমি আসছি। আমি এসে ওর সাথে কথা বলছি। আমি তো অনেক চেষ্টা করলাম, দেখো তোমাকে কিছু বলে কিনা। আমার মেয়েটার কিছু হলে আমি বাঁচবো না বাবা। ছি ছি আন্টি, এসব কি বলছেন? এমন কিছু হবে না, আপনি টেনশন নেবেন না, সব ঠিক হয়ে যাবে। আরে সাফওয়ান, এসেছো বাবা? এসো, ভেতরে এসো। ফড়িং কোথায় আন্টি? ও আর কোথায় থাকবে, ওর ঘরে। সেই যে দরজা বন্ধ করলো। আন্টি আপনি কাঁদছেন কেন? কিছু হয়নি ওর, সব ঠিক হয়ে যাবে। আমি এসেছি তো, আমি কথা বলছি ওর সাথে। একটু কথা বলে দেখো বাবা। ডুম্বু, ডুম্বু, এই ডুম্বু, আমি সাফওয়ান। ডুম্বু দরজা খোল, আমি তোর সাথে কথা বলতে এসেছি। ডুম্বু। ডুম্বু, ডুম্বু কি হয়েছে তোর? এই কি অবস্থা করে রেখেছিস নিজের? আর তোর ঘরে এমন বোটকা গন্ধ কিসের? এই ডুম্বু, ডুম্বু তুই কাঁদছিস কেন? কি হয়েছে? একটাবার আমাকে বল ডুম্বু। আরে ডুম্বু কই যাচ্ছিস? ফড়িং, ফড়িং, কি হয়েছে তোর? এ কি, তুই রক্ত বমি করছিস কেন? এসব কি ফড়িং? মা শুনে ফেলবে। মানে কি? আমি মাকে কিছু বলিনি। সাফওয়ান, আমার ভিতরে ও থাকে সাফওয়ান। ও কাউকে ছাড়বে না, আমাকেও মেরে ফেলবে সাফওয়ান। এসব কি বলছিস? কে থাকে? আর আর তোর হাত পা এমন নীল হলো কি করে? ওই যে ও ও ও ও এসব কি? এগুলো কার ছবি? ওই মেয়েটার সাফওয়ান। ও আসে আমার কাছে, আমার ভেতরে।
তারপর আমি আর কিছু বলতে পারি না। অনেকক্ষণ পর দেখি আমি কখনো এই ঘরের কখনো বাথরুমের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে থাকি। আমার প্রচন্ড কষ্ট হয় সাফওয়ান। তুই জানিস তুই কি বলছিস? একটা মরা মানুষ কিভাবে তোর কাছে আসতে পারে? আর আমি তোকে নিষেধ করেছিলাম এই সমস্ত ছবি না তুলতে। সারাটা দিন এই সমস্ত নিয়ে ভাবতে ভাবতে তোর মাথাটা না একদম গেছে। আর এমন বিচ্ছিরি কতগুলো ছবি তুই স্ক্রিনে এনে রেখেছিস কেন? আমি রাখিনি, ওগুলো ওখান থেকে সরে না সাফওয়ান। যত সব ফাউল কথা। আমি এক্ষুনি সব ছবি ডিলিট করে দিচ্ছি। না সাফওয়ান, না, প্লিজ প্লিজ ওদিকে যাস না, যাস না সাফওয়ান। পরি, কি হলো তোর? না করেছিলাম না, চলে যা কেন? পরি, এসব কি বলছিস তুই? কাউকে জানবো না আমি। যা, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে। পরি, পালিয়ে যা, পরি, যা, চলে যা, চলে যা। যা, যা, যা। সাফওয়ান! হরি, হরি, সাফওয়ান কি হচ্ছে ওর? ও এমন করছে কেন? আন্টি চলেন এখন, চলেন এখান থেকে। এসব কি সাফওয়ান? এসব কি হচ্ছে? কি হচ্ছে আমার মেয়ের? আন্টি আন্টি আমার মনে হয় বিভৎস সব ছবি তুলতে তুলতে ফরিং এর মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। ওকে ডাক্তার দেখাতে হবে। আমার মেয়ে পাগল হয়ে গেছে। না না আন্টি, ডাক্তার দেখালেই সব ঠিক হয়ে যাবে। আমার পরিচিত এক সাইকিয়াট্রিস্ট আছে, আমি কালই ওকে নিয়ে আসছি। যা করার দ্রুত করো বাবা, আমার মেয়েকে ঠিক করে দাও। আন্টি সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে আসছি। কে 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 ওখানে? ওরে বাবারে, কে আছো? বাঁচাও, কে আছো? আমার বাঁচাও, মাফ করে দাও রে, আমার মাফ করে দে। আমি সব স্বীকার করবো। আমার মাফ করে দে, আমি সব স্বীকার করবো। আমি মোজাম্মেলের চিৎকার শুনে জেইলারের সাথে আরো পুলিশ সবাই দৌড়ে আসে। তারা শুধু দেখে একটা মেয়ে হেঁটে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। তারা দৌড়ে যেতে যেতে মেয়েটা উধাও হয়ে গেল। তারা ফিরে দেখে মোজাম্মেল দরদর করে ঘামছে। সেলের একেবারে কোনায় দেয়ালের সাথে ঘেঁষে গুটিসুটি মেয়ে বসে আছে আর বিড়বিড় করে একটা কথাই বলছে, আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিয়ে দিন, আমাকে ছাড়বে না, আমাকে আমাকে মেরে ফেলবে। তার অবস্থা দিন দিন খারাপের দিকেই গেল। শেষ পর্যন্ত তাকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হলো। শুধু মোজাম্মেল না, ফরিংয়েরও দিন দিন অবস্থা এত ভয়ানক হচ্ছিল যে তাকে এখন আর চেনাই যাচ্ছে না। এর মধ্যে ফরিংয়ের মা লক্ষ্য করলো ফরিং মাঝে মধ্যে রাতে বেরিয়ে যায়। সাফওয়ান অবশ্য সাইকিয়াট্রিস্টের কাছেও নিয়ে গিয়েছে, কিন্তু খুব একটা লাভ হয়নি তাতে। তবুও ট্রিটমেন্ট চলছে। এখন কি একটু ভালো আছে? না, আগের মতো। ঠিক আছে, আমি দেখছি, চিন্তা করার কিছু নেই। ব্যাপারটা একটু সিরিয়াস, তবে আশা করছি ঠিক হয়ে যাবে। চলুন। জি চলুন। সাফওয়ান, তুমিও চলো। পরি, ডক্টর এসেছে, একটু কথা বলবি?
হলো মা? কি হলো তোর? ছাড়বো না, জেল থেকে ওকে নিয়ে এসেছি, এবার মারবো। মারবো, মারবো। আমার খুব কষ্ট হচ্ছে। ডাক্তার, এসব কি হচ্ছে? আমার মেয়েটা কষ্ট হচ্ছে মা। ভীষণ কষ্ট হচ্ছে, কষ্ট। চিন্তা করবেন না, ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, মেডিসিনগুলো দিয়েন ঠিক মতো। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। আন্টি, আজ রাতে আমি এখানেই থাকবো। আমি দেখতে চাই ও রাতে কোথায় যায়। ঠিক আছে বাবা, আমি খাবার দিচ্ছি টেবিলে, কিছু খেয়ে নাও। মধ্যরাত, ঘড়ির কাঁটা তখন 2-এর ঘর পেরিয়েছে মাত্র। সাফওয়ান ফড়িং এর ঘরের বাইরের সোফায় বসে আছে। ফড়িং এর এই অবস্থা দেখে গত কিছুদিন 2 চোখের পাতা এক করতে পারেনি সে। নিজের অজান্তেই তার চোখে কিছুটা তন্দ্রা এসেছে সাফওয়ানের। হঠাৎ তার ঘুম ভেঙে গেল কিছু একটা আওয়াজে। কিসের আওয়াজ সে ঠিক বুঝতে পারছে না, তবে ভারী কিছু একটা উপর থেকে ধুপ করে পড়ে যাওয়ার শব্দ। চমকে উঠে সাফওয়ানের আশেপাশে তাকালো। তার মনে প্রথমে ফড়িং এর কথা এলো। না, ফড়িং আশেপাশে নেই, ওর ঘরের দরজাও আটকানো। তার মানে ফড়িং ঘর থেকে বের হয়নি। সাফওয়ান ভাবলো হয়তো বাইরে কিছুর আওয়াজ হয়েছে, কিন্তু তবুও তার মনে কেমন যেন একটু খটকা লাগছে। সে পা টিপে টিপে ফড়িং এর ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে দেখলো ফড়িং বিছানায় নেই, সারা ঘরের কোথাও নেই। কিন্তু ফড়িং এর গায়ে যেসব কাপড় ছিল সেসব কাপড় চোপড় জানালার কাছে পড়ে আছে এবং জানালাও খোলা। তাহলে কি ফড়িং? সাফওয়ানের আর বুঝতে বাকি রইল না। সে দৌড়ে নিচে গেল। এ কি, ফড়িং তার গায়ে কোনো জামা কাপড় নেই, একটা সাদা কাপড় কোনো মতে পেঁচানো। এটাই কি ফড়িং? এই 4তলার জানালা দিয়ে সে লাফিয়ে দিল কিভাবে? আর এভাবে হামাগুড়ি দিয়ে সে কোথায় যাচ্ছে? সাফওয়ান কিছু বলার সাহস পেল না। ফড়িংকে এই অবস্থায় সে একাও ছাড়তে পারছে না। সে আর কিছু না ভেবে ফড়িং এর পিছু পিছু গেল। আসতেছে, আবার আসতেছে। কেউ আসো, কোথায় তোমরা? আমাকে আমাকে মেরে ফেলবে, ছাড়বে না। আমি সব বলে দেবো। বাঁচাও, আমাকে বাঁচাও। আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমাকে কেউ বাঁচাও। ফড়িং, ফড়িং কি কি করছিস তুই? ফড়িং, ছাড়বো না, আমি ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। আরে সাফওয়ান, তুমি এখানে কি করছো? ডক্টর, ডক্টর ফড়িং, ও কেমন করছে? ও এমন কেন করছে? ফড়িং ও এখানে এলো কি করে? আরে মোজামিলের রুমে ও ঢুকলো কি করে?
আমাকে বাঁচান, আমাকে বাঁচান ডাক্তার, আমাকে বাঁচান। ডক্টর, ডক্টর কিছু করেন প্লিজ ডক্টর। শান্ত হও, আমি দেখছি। এই, এদিকে এসো, ইমার্জেন্সি। এইসব কি হচ্ছে ডক্টর? ঘুমের ইনজেকশন দিয়েছি, আপাতত কোনো রিস্ক নেই। আমি বলছি কি, ও এখানেই কিছুদিন ভর্তি থাকুক। মানে কি আপনি বলতে চাইছেন ফণি পাগল হয়ে গেছে? না না, আমি তেমন কিছু বলছি না। এইভাবে ঘুমের ইনজেকশন দিয়ে আর কতদিন? এসব কতদিন চলবে? আমার মনে হচ্ছে ঝামেলাটা অন্য কোথাও। ডক্টর, আমি মোজাম্মেলের সাথে আমি একটু কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে, এভাবে আমাদের পেশেন্টের সাথে পারমিশন ছাড়া কথা বলার কোনো নিয়ম নেই। আর মোজাম্মেলের কেসটা তো আরো ঝামেলার। ও কোনো নর্মাল পেশেন্ট না, ও একটা মার্ডার কেসের আসামি। ওর সাথে কথা বলাটা একটুটা। আমি জানি, কিন্তু আমি একজন সাংবাদিক, আমি কথা বলতেই পারি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। মোজাম্মেল, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি সব সব বলে দেব, আমি সব স্বীকার করব। আমাকে বলো মোজাম্মেল, বলো কি হয়েছিল। মেয়েটার নাম রিমি। সেদিন বৃষ্টির রাত ছিল, রাস্তা দিয়ে যাইতেছিল মেয়েটা। আমি আর সোহাগ স্যার গাড়িতেই বসেছিলাম। একটু একটু বেশি খাওয়া হয়েছিল সেদিন। মেয়েটা আমাদের গাড়ির দিকেই আসতেছিল। তারপর? বৃষ্টির মধ্যে আমাদের কাছে সাহায্য দিতে আসছিল। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না। আমি ওর দিকে তাকাইলাম, আমাদের মাথা ঠিক ছিল না। মেয়েটাকে গাড়িতে উঠে বসতে বললাম। পুলিশের গাড়ি দেখে সে উঠলো, হাসে বসলো। আমরা গাড়িও ছাড়লো, কিন্তু তার বাড়িতে গেলাম না। মানে মদ খেয়ে মাতাল অবস্থায় আপনারা দুজন মিলে একটা মেয়েকে রেপ করলেন, তাই তো? আমাদের মাথা ঠিক ছিল না। মেয়েটা চিৎকার চেঁচামেচি করছিল। তার কোনো আত্মীয় পুলিশের বড় অফিসার, তাকে জানিয়ে দেবে বলছিল। আমরা টাকা পয়সা দিতে চাইছি মুখ বন্ধ রাখার জন্য, কিন্তু সে কিছুতেই শুনলো না। এরপর স্যার বলল, মেরে ফেলা। আমি ছুরি দিয়ে গলা কাইটা দিলাম। এখন সে আবার ফিরছে। স্যারও বাঁচে নাই, আমাকেও ছাড়বে না, ছাড়বে না। আপনারা জানোয়ারের থেকে অধম। আপনাদের মতো গুটি কয়েক মানুষের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে। আপনার স্যারকে তো একেবারেই মেরে ফেলেছে। চাইলে আপনাকেও মারতে পারতো, মারছে না কেন? মারবে না, এত সহজে মারবে না। আমার যন্ত্রণা দিয়া দিয়া মারবে। আমি অত্যাচারটা বেশি করছিলাম তো, শেষে মারছে ছিল। বলছিল কাউরে বলবে না, তবুও যাতে মাইরা না পালাই। কিন্তু আমি শুনি নাই, চুরি দিয়া এক পোষে। আপনাদের এই একটা কাজের জন্য কতগুলো নিষ্পাপ জীবন নষ্ট হচ্ছে। আমার ফড়িংয়ের যদি কিছু হয় না, আর কেউ কিছু না করুক, আমি নিজের হাতে আপনাকে খুন করব। ঘটনাটা কোথায় ঘটেছিল? ওই মর্গ থেকে মাইলখানিক দূরে একটা স্কুল আছে, ওই রাস্তায়। আমি চেষ্টা করব যাতে আপনাকে সর্বোচ্চ শাস্তি দেয়া যায়। না, প্লিজ প্লিজ যাও না, আমারে বাইরে ফেলবে। আমাকে একা রেখে যাও না, কেউ বাঁচাও, কে আছো, বাঁচাও। সাফওয়ান সেই জায়গাটায় গেল, কিন্তু ওখানে কিছুই পেল না। রাস্তার ধারে একটা ঝোপঝাড়ের মতো জায়গা আছে, ওখানে সে একটা মেয়ের ছেঁড়া রক্তাক্ত কাপড় চোপড় পেল। সে বুঝতে পারলো এগুলো হয়তো রিমিরই কাপড় চোপড়, এছাড়া আর কিছুই পেল না। সে সেই কাপড়গুলো একটা ব্যাগে নিয়ে মেন্টাল অ্যাসাইলামের দিকে গেল, কিন্তু সাফওয়ানের যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তোর সময় শেষ। আমি
আমি সব বলে দিছি তো। মারিস না আমাকে, আমারে মারিস না, মারিস না। আমিও বলেছিলাম মানিস না। শুনিস না, শুনিস না। মারিস না, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ফড়িং, ফড়িং, ওকে মেরো না। আমি ওর শাস্তির ব্যবস্থা করবো। ফড়িং, আমি নিয়ে যেতে পারবো, আমি নিয়ে যেতে পারবো, ওকে নিয়ে যেতে পারবো। ফড়িং, না, ফড়িং। আমি 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 আছি, আমি আছি, আমি আছি, আমি আছি এখানে, কিছু হবে না তোর। এরপরও ফড়িং পুরোপুরি সুস্থ হলো না। তার হাত পা এখনো কেমন একটা নীল হয়ে আছে। হয়তো তখনও কিছু বাকি রয়ে গিয়েছিল। এই ঘটনার একদিন পরেই হঠাৎ সে খোঁজ পেল সেই মর্গের সামনে একটা বেওয়ারিশ লাশ পড়ে আছে। সে গেল লাশটা দেখতে। হ্যাঁ, এটাই রিমির লাশ। ফড়িং এর কম্পিউটারে সে ঠিক এই লাশের ছবিই দেখেছে। লাশের ছবি তুলে নিউজ পেপারে দেয়া হলো। রিমির বাবা মা এসে তাদের মেয়ের লাশ শনাক্ত করল। তার লাশ দাফন করা হলো। সাফওয়ান এবং ফড়িং দুজনেই গিয়েছিল। লাশ দাফনের পর সাফওয়ান ওর জামা কাপড়গুলো পুড়িয়ে ফেলল। কাপড়গুলো যতই পুড়ছে, ফড়িং এর হাত পা ততই স্বাভাবিক হতে লাগলো। নীল রঙও ধীরে ধীরে সরে গেল। ফড়িং এর মনে হলো অনেক ভারী কিছু তার শরীর থেকে নেমে গেল। এতদিন তার কি হয়েছিল, সে কি করেছে, কিছুই মনে করতে পারে না ফড়িং। সাফওয়ানও তাকে কখনো এই বিষয় নিয়ে আর কোনোদিন কিছু বলে না। তবে তারা সময় পেলেই একসাথে যায় রিমির কবরে, একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্প, যার নাম অপরিচিতা। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। এই গল্পটি আপনাদের জন্য। আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের গল্পে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি এখন। সাফওয়ানের চরিত্রে ছিলেন আবিদ, ফড়িং এর চরিত্রে অভিনয় করেছেন সাকি, শম্ভুলালের চরিত্রে মঞ্জু, ওসি সোহাগের চরিত্রে ছিলেন গালিব, দারোগা মোজাম্মেলের চরিত্রে ছিলেন রেহান, মায়ের চরিত্রে শেহনীলা, সিএনজি ড্রাইভারের চরিত্রে মুনির, সাইক্রেটিস্টের চরিত্রে ছিল নিতুল এবং প্রেতাত্মার কণ্ঠ দিয়েছেন প্রিয়ন্তী। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে কুয়াশা এক্স ফাইলস নিয়ে আবারও হাজির হচ্ছি আমি শারমিন, ঠিক একই সময়। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি সবাইকে।